শহর জুড়ে আতঙ্ক, খুন হচ্ছেন একের পর এক নারী। মামলার তদন্ত ভার নেন পুলিশ কর্মকর্তা মাহফুজ। ঘটনার কোনো কুল কিনারা করতে পারেন না তিনি। এটা কি প্রতিশোধ নাকি কোনো খুনের উন্মাদনা? কে করছে খুনগুলো? কেন খুন হচ্ছে নারীরাই? শেষ পর্যন্ত মেলে কি খুনির খোঁজ? এসব নিয়েই ওয়েব সিরিজ কানাগলি। মূল চরিত্র পুলিশ কর্মকর্তা মাহফুজের চরিত্রে অভিনয় করেছেন শ্যামল মাওলা। নতুন আর কি কাজ আসছে তার? কেন যুক্ত হলেন কানাগলিতে? এমন নানা প্রশ্নের উত্তর দিতে আজ আমাদের সাথে অতিথি হয়ে আছেন তিনি। ওয়েলকাম টু স্যান্ডেলিনা শোবিজ টুনাইট। কেমন আছেন ভাইয়া? ভালো আছি, আপনি? আমি অনেক ভালো আছি। আচ্ছা, কানাগলিতে যুক্ত হওয়ার কিভাবে? কানাগলিতে যুক্ত হওয়া মানে ডিরেক্টর জিহাদ। জিহাদের সাথে আমি এর আগেও কাজ করেছিলাম আমার ক্যারিয়ারের শুরুর দিকে, তখন হয়তো 2013-14 এরকম। তারপরে অনেক গ্যাপের পরে ও একটা প্রজেক্ট শুরু করবে, সেটা ওটিটির জন্যে বানানো হচ্ছিল ইন্ডি সিরিজ হিসেবে। যদি আমি ধরি, ওরা আগে ইন্ডি সিরিজ হিসেবে বানিয়েছিল, তারপর এখন বঙ্গর সাথে কোলাপ করে বঙ্গতে ছেড়ে দিল। সো ইন্ডি সিরিজ করার জন্য মানে খুব একটা প্যাশন বা ডিরেক্টরের তো অনেক বড় একটা ইনভলভমেন্ট থাকতে হয়, কারণ ইন্ডি সিরিজ তো বের করে আনাটা খুবই কঠিন। এই জায়গা থেকে আপনারা অ্যাক্টর হিসেবে কি কোনো চ্যালেঞ্জ ফেস করতে হয়? এমনিতে তো চ্যালেঞ্জ মানে আপনি নিতে চাইলে চ্যালেঞ্জ নিতে হবে, না নিতে চাইলে কোনো চ্যালেঞ্জ নেই, আপনি শুধু অভিনয় করে চলে আসলেই হবে। আর ইন্ডি সিরিজগুলো তো এক ধরনের মায়া তৈরি হয় কাজ করতে গেলে। হ্যাঁ, তো সব কাজেরই মায়া তৈরি হয়, তো এটারও মায়া ঠিক সেরকমভাবেই তৈরি হয়েছিল যে কাজ করতে করতে ভালো লাগা হয় না, যে বোঝা যায় কাজ করতে গেলে যে এই কাজটা ভালো হচ্ছে। সো এই কাজটা করার সময়ও মানে আমার মনে হচ্ছিল যে এই কাজটা ভালো হচ্ছে। অ্যারেঞ্জমেন্ট থেকে শুরু করে সব কিছু যেভাবে যত্ন সহকারে ডায়লগ লেখা, এবং ডিরেক্টর যে একটা ডায়লগ বাদ দিতেও চায় না, হ্যাঁ, সব কিছু পার করে আসলে এটা শেষ করলাম এবং বেশ ভালো দাঁড়িয়েছে এখন দেখছি। রেসপন্স কেমন কানাগলির? যারা যারা এখনো পর্যন্ত দেখেছে তারা সবাই বেশ ভালো প্রশংসা করছে এবং ডায়লগের প্রশংসা বেশি করছে বিশেষ করে। তো আমি সেই ক্ষেত্রে মানে ডিরেক্টরের ক্রেডিট দিব, ডিরেক্টর নিজেই লিখেছেন এগুলো সব। আচ্ছা, আমরা যদি জানতে চাই যে স্পয়লার বাদ দিয়ে কানাগলিতে মানে একের পর এক নারী খুন হচ্ছে, এটার রহস্যটা কি হতে পারে? স্পয়লার দেওয়া যাবে না। রহস্যটা কি হতে পারে বললে তো রহস্য বলা হয়ে যায়। সেই জন্যই তো ট্রিকটা যে আপনি স্পয়লার দিতে পারবেন না। না, এই ক্ষেত্রে হয় কি, মানে ইনভেস্টিগেশন স্টোরিগুলো যেরকম হয়, টুইস্ট থাকে, শেষ পর্যন্ত দেখতে হয় যে আসলে আসল খুনিকে। তো এটাও সেম ওভাবেই তৈরি করা হয়েছে, স্ক্রিপ্টিংটাও ওভাবেই সব কিছু রেডি করে আমরা শ্যুট করেছি, যাতে করে দর্শক একদমই ধরতে না পারে আসলে আসল খুনিকে। তো আমার ধারণা আমরা সেই ক্ষেত্রে সাকসেস হতে পেরেছি এবং শেষ না হওয়া পর্যন্ত কেউ উঠছে না। ওকে, আরেকটা প্রশ্ন করতে চাই, যেটা আপনার অ্যান্সার দিতে হবে আমি স্পয়লার ছাড়া। পুলিশ কর্মকর্তা মাহফুজ কি খুনির দেখা পান? অবশ্যই খুনির দেখা পাবেই, কারণ ও মানে আমার কাজটা কি, আমার কাজটা তো খুনিকে খুঁজে বের করা। সো পুরো সিরিজ জুড়ে আমি যদি খুঁজেই না বের করতে পারলাম, তাহলে সিরিজ কেন দেখবে মানুষ? ও, এটাও একটা পয়েন্ট আছে, কিন্তু কিছু একটা টুইস্ট এন্ড কিছু একটা জিনিস যে না আমরা পরের সিজনে দেখতে পাবো বা পরের আরেকটা এপিসোড বের হবে, এরকম কি কোনো চান্সেস আছে কানাগলির? অবশ্যই অবশ্যই, যারা দেখেছেন তারা বুঝবে যে শেষে যেখানে শেষ হয় তারপরে আসলে আরো একটা সিজন দরকার হয়, ও মানে পুরো উন্মোচন করতে, মানে করাটার জন্য। ওকে, আমরা ওয়েট করবো সেটার জন্য। আচ্ছা, আপনার শুরুর গল্পটা একটু জানতে চাই। শুরুর গল্প কিসের? কানাগলিতে। কানাগলিতে শুরুর গল্প তো আসলো প্রজেক্ট নরমালি যেভাবে আর সবার সাথে করা হয় এটা আসলো। কি রিসেন্টের ঘটনা নাকি আরো অনেক? আর একটু আগের ঘটনা, 2 বছর বা 1.5 বছর এরকম হবে। ওকে। তো তখন আসলো তারপর ওদের প্ল্যান শুনলাম। আমি তো আগে প্ল্যানিংটা শুনি, মানে প্ল্যানটা শুনে আমার বেশ ভালো লাগলো এবং বেশ আরামদায়কও ছিল প্ল্যানটা। তো করে ফেললাম সুন্দর করে। আর আমার জন্য চ্যালেঞ্জ ছিল আসলে কপ ক্যারেক্টারে করা, কারণ আমি দেখেছি বিভিন্ন জায়গায়, দেশের বাইরেও দেখেছি যে কেউ কপ চরিত্রে যদি আসে তাকে ঠিক বিশ্বাস হয় না যে সে কপ, বা পারফরমেন্সের জন্য হয়তো হয় না।
তো পুলিশ চরিত্র করা আসলে টাফ, যে কেউ করতে চাইলে মানে এরকম হয় কিনা আমি জানি না, বা বিশ্বাস করাটাও আরেকটা ব্যাপার যে হ্যাঁ উনি আসলে এই তদন্ত করে এগুলো সব বের করে ফেলবে। সো কপ ক্যারেক্টার আমি এর আগে একটা করেছিলাম কন্ট্রাক্টে, জি5-এ গিয়েছিল। তো সেটা একটা উপন্যাসের বড় একটা চরিত্র, জেফরি বেগ আমার পছন্দের একটা চরিত্র, সেটাতে করেছিলাম। তো সেটা এমন একটা চরিত্র যে আসলে পুলিশ ছাপিয়ে জেফরি বেগ একটা ক্যারেক্টার, আর এখানে শুধু পুলিশ। সো মাহফুজ ক্যারেক্টারের নাম ঠিকই, কিন্তু আসল যে পুলিশ আমরা দেখে এসেছি যেভাবে ইনভেস্টিগেশন করে, তো ঠিক সেই আসল পুলিশ চরিত্রে আমি বলবো যে এই প্রথম কানাগুলিতে আমি করেছি, যেটা আমার জন্য খুবই চ্যালেঞ্জিং। এবং আমি জানি না দর্শক বুঝবে যে আমার কপ ক্যারেক্টার হলো কি হলো না, এই আর কি। আচ্ছা, এই যে চ্যালেঞ্জিং একটা ক্যারেক্টার আপনি প্লে করলেন, এটার জন্য প্রিপারেশনটা কতদিনের ছিল, বা নিজেকে কিভাবে বোঝালেন যে না ওকে এখন আমি রেডি, এখন আমি শুটিং এ যেতে পারবো, বা প্রিপারেশনের প্রস্তুতিগুলো কি কি ছিল? ওই সময় খুব একটা প্রস্তুতি নেওয়ার সময় খুব কম ছিল, ওভাবে ছিলই না বলা যায়। হয়তো 1-2 বার রিহার্সাল হয়েছিল, দ্যাটস ইট। তারপর আমরা শুটে চলে গিয়েছিলাম। তো শুটে যাওয়ার আগে তো আমার নিজস্ব কিছু প্রস্তুতি থাকে, সেই প্রস্তুতির জায়গা থেকে সেটা কপ ক্যারেক্টার হোক, কিলার ক্যারেক্টার হোক, ওর বস ক্যারেক্টার হোক, ওর হাজবেন্ড ক্যারেক্টার হোক, ওর যেটাই হোক, তো সব কিছু নিজের একটা প্রস্তুতি থাকে। সেই প্রস্তুতির জায়গা থেকে কপ ক্যারেক্টার করেছি। এখন জানি না কেমন, মানে আমার ধারণা ভালোই হয়েছে। ওকে, আচ্ছা, আমরা একটা জিনিস জানতে চাই যে আপনি কপ ক্যারেক্টার বলছেন, এটার আসলে মানেটা কি, বা পুরো জিনিসটাকে আসলে কি বোঝায় কপ ক্যারেক্টারটা? না মানে আমরা যে কোনো মানে পুলিশ চরিত্রে আসলে আমরা যে কেউ চলে আসে, যে কাউকে দিয়ে করায়, তো এটা ঠিক বিশ্বাসযোগ্য হয়ে ওঠে না যে রিয়েল পুলিশ আমরা যেভাবে বড় হয়েছি দেখে, তো ওই জায়গাটা ফুলফিল করা যায় না এমনি। সেটা আমার কাছে মনে হয়েছে, অনেকের কাছে হয়তো মনে হয় যে না উনি রিয়েল পুলিশ। সো সেই জায়গায় বিশ্বাসযোগ্যতার জায়গায় পৌঁছানোর একটা বিষয় আছে, সেই পৌঁছানোর জায়গাটা আমি পেরেছি কিনা সেই জন্য আমি বারবার এটা বলছিলাম। আচ্ছা, কখনো কি এসব পুলিশের ঝামেলায় পড়া হয়েছে আপনার নিজের? হ্যাঁ মানে টুকটাক তো এরকম ঝামেলা হয়, মানে ছোটবেলায় তো একটু বান্দর ছিলাম, তো সেই জায়গা থেকে এরকম তো হয়ই। ঝামেলা হয়েছে তার মানে রিয়েল লাইফের ওটা আপনার কাছে এক্সপেরিয়েন্স আছে? হ্যাঁ তা তো অবশ্যই আছে। আর আমি বেড়ে ওঠা শাহবাগে, সো শাহবাগে যেহেতু মানে কেন্দ্রস্থল ঢাকা শহরের, তো সেখানে বিভিন্ন আন্দোলন হোক, ঝামেলা হোক, উৎসব হোক, সেখান থেকেই শুরু। সো আমরা আমাদের চোখের সামনেই সব কিছু দেখেছি, সেটা আনন্দ হোক, সেটা বিক্ষোভ হোক, সব কিছু চোখের সামনে থেকেই দেখা। ভাইয়া, আমরা কথা বলছিলাম কানাগলি নিয়ে, এখন একটু আপনার পার্সোনাল কিছু ডিটেলস জানতে চাই যে শ্যামল মাওলা নামটা কে রেখেছে? শ্যামল মাওলা আমার বাবা মা রেখেছে অবশ্যই, মানে আমার পুরো নাম গোলাম মাওলা শ্যামল। শ্যামল হচ্ছে ডাক নাম। আমরা 3 ভাই 1 বোন, সবুজ সুমন শ্যামল শাওন। সবুজ শ্যামল সবুজ সুমন সুমন, শ্যামল শাওন। ও ওয়াও! তো এই পর্যায়ক্রমে নাম রাখাটা কার আইডিয়া ছিল, আঙ্কেলের না আন্টির? বাবা মা দুজনে। আচ্ছা, তো শ্যামল মাহার সংসার কেমন চলছে? বেশ ভালো, আলহামদুলিল্লাহ বেশ ভালো। থার্ড প্রশ্ন হলো, আপনি থিয়েটার থেকে তারপর নাটকে অভিনয় করেছেন, এখন ওটিটিতে এসেছেন, জার্নিটা কেমন ছিল? লাইক কোনো ডিফারেন্স কি আছে, নাকি সবই একই রকম ছিল? একটু জার্নিটা জানতে চাই। বেসটা তো আসলে অভিনয়, সো সেটা মঞ্চে হোক, রেডিওতে হোক, টেলিভিশন স্ক্রিনে হোক, ফোনের স্ক্রিনে হোক, ওর বড় পর্দায় হোক, অভিনয় যেহেতু। সো আমার মনে হয় সব কিছুর একটা মাপ থাকে, স্টেজের মাপ একটা, স্ক্রিনে আরেক ধরনের মাপ। সেই মাপ অনুযায়ী যদি আপনি পারফরমেন্স করেন, তখন সব সব মাধ্যমেই আপনি আসলে একই একই জার্নি হবে। সো জার্নি আসলে আমরা শুধু তফাৎটা বুঝি, সেটা হয়তো দর্শক বোঝে না, কিন্তু আমরা তফাৎটা যদি না করে দিই তাহলে আসলে দর্শকের চোখে আরাম লাগবে না। সো আরও অনেক ব্যাপার আছে। সো জার্নি আসলে আমি বলবো স্টেজ থেকে আমি প্রথম যখন স্ক্রিনে অ্যাক্টিং করা শুরু করি, আমার মনে হয় আমি 3-4 বছর পর্যন্ত আমি থিয়েটার অ্যাক্টিং করেছি স্ক্রিনে,
যেটা দেখতে আমার কাছে ভালো লাগেনি, তো তারপর ওটা কারেকশন করেছি। সো ওখান থেকে আবার যখন ওটিটিতে গিয়েছি সেখানে আবার আরো রিয়েলিস্টিক ব্যাপারগুলো দরকার পারফরমেন্সে। সো মানে জার্নিটা একদম পুরোপুরি ডিটেইলে নিজের চোখে দেখা এবং এক্সপিরিয়েন্স হওয়া। সো আমি বুঝি ব্যাপারগুলো। সো জার্নি ইন্টারেস্টিং ছিল আমি বলবো। আপনি ওই নিখুঁত নিখুঁত জিনিসগুলো বের করে নিজেকে আরো এগিয়ে নেওয়ার জন্য কাজে লাগিয়েছেন। চেষ্টা করেছি। দ্যাটস ইন্টারেস্টিং। আচ্ছা, মাহাপু কি কখনো আপনার কাজের সুনাম দুর্নাম করে? তা তো করেই। ও তো মুখের ওপর ভালো হলে ভালো বলে, খারাপ হলে একদম বলে যে এটা খুবই বাজে হয়েছে। ওকে। সো আমি ইউজ টু। আর আমি শুধু মানে মাহার জন্য না, যে কারো কাছ থেকেই আমি আসলে মানে অভ্যস্ত হয়ে যাওয়ার কথা। কারণ আমি একটা কাজ করেছি, আপনার ভালো নাও লাগতে পারে, আবার ভালো লাগতেও পারে, আবার আরেকজনের ভালো নাও লাগতে পারে, আবার ভালো লাগতেও পারে। সো আপনি ঠিক, সে ঠিক না, বা সেই ঠিক আপনি ঠিক না, আমি এই জায়গাতে আমি মানে মানে আমি পারবো না। আমি এই যে কারণ দুজনেই ঠিক। ওকে। সো দুজনের কমেন্টই আসলে আমি গুরুত্ব সহকারে নিচ্ছি, সো নিব। সো আপনার কাছে কেউ ঠিক বা কেউ ভুল না, সবাই ঠিক, এটা জাস্ট একজন আরেকজনের পারসেপশনের উপর ডিপেন্ড করে হচ্ছে। তার টেস্টের উপর ডিপেন্ড করছে যে তার এই কাজটা ভালো লেগেছে ওর লাগেনি। হয়তো তার ওই দিন ওই মুড ছিল না এই কাজটা ভালো লাগার। হয়তো 2 মাস পরে যদি এই প্রোডাকশনটা দেখে তখন হয়তো আবার এই কাজটা ভালো লাগতে পারে। এরকম আমার জীবনেও হয়েছে। অনেক ভালো কাজ আমার ভালো লাগেনি, সেটা আমি 4 বছর পরে দেখেছি, সেটা আবার ভালো লেগেছে। সো অনেক মুড, অনেক সিচুয়েশন, অনেক মানে অনেক কিছু মিলে ডিপেন্ড করে যে আপনার কোনটা ভালো লাগবে, কোন খাবারটা আপনার খেতে এখন ভালো লাগবে বা লাগবে না। আচ্ছা, তাহলে মানে আপনি কাজের ক্ষেত্রে কি কখনো কারো অপিনিয়ন নিয়েছেন যে ধরেন স্ক্রিপ্টটায় মাহাপুর সাথে শেয়ার করা হয়েছে বা কোনো ফ্রেন্ডের সাথে শেয়ার করা হয়েছে কখনো ওই যে? হ্যাঁ, তা তো হয়ই। মানে আমরা তো ক্রিয়েশনের সাথে জড়িত। সো ক্রিয়েশন করতে গেলে আসলে কোনটা ঠিক হচ্ছে সেটা আসলে তখন বোঝা যায় না। তখন বুঝতে গেলে আসলে নানান জনের বুদ্ধি পরামর্শের দরকার হয় যে আসলে মানে ঠিকভাবে যাচ্ছি কি যাচ্ছি না। কারণ মানে এটা তো বোঝা যায় না, ক্রিয়েট করার পরে বোঝা যায় যে এটা কি দাঁড়ালো। সো বুদ্ধি পরামর্শ নিতেই হয়। আপনাকে আমরা সিনেমাতে কবে দেখবো? সিনেমা কিছু করেছি। একটা সিনেমা নাদান আসছে, পূজাতে আসবে, সেটার জন্য রেডি হচ্ছি। ওটার কাজ শেষ, এখন পোস্টের কাজ বাকি, পোস্টের কাজ চলছে। আশা করছি পূজাতে চলে আসবে। ওকে। আবার আপনার অন্য কাজের কথায় যদি আসি, ধূসর প্রজাপতি আমরা কবে দেখব? সেটাও আশা করছি নেক্সট মান্থে। ওয়াও, তার মানে আলহামদুলিল্লাহ পাইপলাইনে অনেক কাজ আছে আপনার সামনে। আমি এই তো মাত্র ধূসর প্রজাপতি শেষ করে আসলাম, এই জন্য একটু টায়ার্ডও মনে হচ্ছে আমাকে। টানা আউটডোর ছিল, দিন হিসেব করলে 12 দিন, দিন রাত হিসেব করলে হয়তো 15-16 দিন কাজ করেছি। তাহলে তৌকির আহমেদের সাথে আপনার কাজ করার অভিজ্ঞতা কেমন? তৌকির ভাই তো সবসময় জোশ, তার সাথে কাজ করতে চাই সব সময়। মানে যখনই সুযোগ হবে আমি আসলে এই সুযোগ মিস করতে চাই না। কারণ তার সাথে কাজ করা মানে হচ্ছে সত্যি সত্যি নিজেকে আরো ধারালো করা। আমার জন্য গ্রুমিং করার একটা জায়গা যদি থাকে এখন তৌকির ভাই। ওকে। সো প্রতিনিয়ত তার কাছ থেকে কিছু না কিছু শেখা যায় কাজের ব্যাপারে। তাহলে আপনার গ্রুমিংটা কিভাবে হয় যদি আমাদেরকে একটু ডিটেইলসে বলতে পারেন, যে তৌকির ভাই হোয়াটস স্পেশাল অ্যাবাউট হিম যে আপনার গ্রুমিং এ আপনাকে হেল্প করে? কারণ আপনার জার্নিটা অনেক বছরে, আপনি একজন ফ্যান্টাস্টিক অ্যাক্টর, তারপর আবার ধারালো করার দরকার আছে। হ্যাঁ, আপনার মানে ছুরি, আপনার রেডি করা ছুরি আপনি রেগুলার কাটছেন, সেটা ধার করতে হয় না, সেটা তো শার্পনেস চলে যায় কাজ করতে করতে। তো এরকম হতেই পারে, আপনার রেগুলার আপনার আসলে শেখার প্রসেসিংয়ে থাকতে হবে, না হলে আপনি আসলে প্রোডাক্টিভ থাকবেন না আমার মতে। সো প্রোডাক্টিভ থাকতে গেলে আপনার রেগুলার, সেটা বড় হোক ছোট হোক সমান হোক পাশের জন হোক, যে কারো কাছ থেকেই আপনার শিখতে হবে। রেগুলার আপনার মিটার অন করার মতো, মানে চলতেই থাকবে, আপনার শিখতেই হবে কিছু না শেখার কিছু। কোনো শেষ নেই তাহলে। যে তৌকির আহমেদের লাস্ট চলচ্চিত্রে আমরা আপনাকে দেখেছিলাম, তো সামনেও কি আপনাকে আমরা পাবো?
আমি তো আশা করি আমি তকির ভাইয়ের সাথে কাজ করব। এখন তকির ভাই যদি আমার ক্যারেক্টার ওভাবে না দেখে তাহলে অন্য কাউকে নেবে হয়তো, আবার যদি দেখে যে আমি করার মতো তাহলে হয়তো নেবে। তার আমি জানি না, এখানে তো অনেক প্রডিউসার, এজেন্সি, অনেক কিছু ব্যাপার স্যাপার থাকে। সো ব্যাটে বলে হয়ে গেলে করব ইনশাআল্লাহ, আমরাও সেটা দেখতে চাই। ইনশাআল্লাহ। একটু আগে আমরা নাদান সিনেমা নিয়ে কথা বলছিলাম, যে আপনি বললেন যে পুজোয় মুক্তি পাবে। তো মনে পড়ে ওই যে দুর্গম পাহাড়ে শুটিং এ আটকা পড়েছিলেন, একটু যদি আবার আমাদের সাথে শেয়ার করেন। মানে আমাদের ওখানে আমরা শুটে গিয়েছিলাম, রেমাক্রি 12 দিন শুট করেছিলাম, আর থানচিতে 2 দিন শুট করার কথা ছিল। আমাদের রেমাক্রির পার্ট শেষ করে থানচিতে চলে আসি, একদিন শেষ আর লাস্ট দিন বাকি। সেদিন আসলে ঝামেলাটা হয়ে যায়, সেখানে গোলাগুলির মধ্যে আমরা পড়ে যাই। তো আমাদের কিছু হয়নি, কিন্তু ওটা আসলে ভয়ঙ্কর একটা পরিস্থিতি ছিল এবং আমরা ভয়ে একটা পাহাড়ের উপর লুকিয়েছিলাম। সেটার ভিডিও আমি করেছিলাম। তো তারপর অনেকক্ষণ পর সেখান থেকে উদ্ধার করেন আমাদের প্রশাসনের লোকজন। তারপরে আমরা ওখান থেকে সেফলি তারপরে ঢাকা আসতে পারি। সো মানে ভয় লেগেছিল, কতটা ভয় লেগেছিল? না, আমরা এই ধরনের সিচুয়েশনে পড়িনি বলেই তো ভয় লাগাটাই স্বাভাবিক। আর তাছাড়া ওখানে পুরো শুটিং ইউনিট, এতগুলো মানুষ, এত কাছের মানুষ, সবাই তো আমরা কাছের মানুষ। আমরা তো শ্যুট করতে করতে আমরা একই পরিবারের মানুষ হয়ে যাই। আবার মাহাও ছিল ওখানে, মানে সব কিছু মিলে। আবার নেটওয়ার্ক ছিল না, যোগাযোগ করা যাচ্ছিল না। ও ছিল রিসোর্টে, আমি ছিলাম শুটিং স্পটে, মাঝখানে ঘটনা হচ্ছে। সো সবকিছু মিলে একটা মানে ভয়ঙ্কর পরিস্থিতি। আচ্ছা, ওই লাস্ট মুহূর্তে কি এক মুহূর্তের জন্য এমনটা মনে হয়েছে যে না, যদি বেঁচে না ফিরি, আচ্ছা মাকে এই কথাটা বলে দিই? না, আমি তো বাঁচবই। আমি এইটা কখনোই ভাবি না যে আমি বেঁচে না ফিরি। ওকে, আমি তো বাঁচবই। আর কেউ বাঁচুক আর না বাঁচুক, আমি বাঁচবো শিওর। ওকে, মানুষের এত ভালোবাসা আছে, অবশ্যই মানে এত তাড়াতাড়ি তো কিছু হবে না। হ্যাঁ, আমি আমি আমার পরিচিত যারা আছে তারা জানে, বা কস্টিউমের ওরা বিশেষ করে জানে যে আমার ব্যাগে কি কি থাকে। মানে আমি যদি কি কি কোথাও থাকে? আটকে যাই, অন্তত 1 সপ্তাহ আমি যেন সারভাইভ করতে পারি, সেই ব্যবস্থা আমার ব্যাগে অলওয়েজ থাকে। কিন্তু এই চিন্তা ভাবনাটা কিভাবে আসলো যে আমি সবসময় ব্যাগে বোধহয় থাকতে হবে? আদিম যুগের লোক, যারা আদিম যুগের লোকরা এইভাবে চিন্তা করতো। আমিও ওরকম, আমি এখনো তারা দেখে দিক নির্দেশনা করি। ও মাই গড, আসলে? হ্যাঁ, তাহলে বান্দরবানে যেতে তারও দেখতে খুবই ভালো লেগেছিল হ্যাঁ, আমার তা কাছে। তো অবশ্যই। আচ্ছা, আপনাকে আমরা সিনেমায় নিয়মিত কবে পাবো? দর্শকের ভালোবাসার উপর ডিপেন্ড করে। দর্শকের ভালোবাসার তার মানে তাগিদে নিশ্চয়ই যে কেউ বসে থাকতে পারবে না। ভালো ভালো কাজ ওর কাছে যাবে এবং ও করতে থাকবে। সো দর্শকের ভালোবাসা বেড়ে গেলে আমি রেগুলার হয়ে যাব ইনশাআল্লাহ। আচ্ছা, সিনেমাতে রেগুলার হয়ে গেলে কি নাটক করা বন্ধ করে দিবেন? আমি সব করতে চাই আসলে। আমি কোনো কিছু বন্ধ করতে চাই না। আমি রেডিওতেও অভিনয় করতে চাই। আমি এনলিস্টেড হলাম লাস্ট ইয়ার। ও, কংগ্রেচুলেশন। থ্যাংক ইউ। আচ্ছা, পুরো বাণিজ্যিক ধারার সিনেমা সামনে কি কোনোটা আপনার আসছে? এই নাদানি পুরো বাণিজ্যিক 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 ঘরানার বলবো আমি। নাদান বাণিজ্যিক ঘরানার ফিল্ম। তাহলে আমরা সেটা পুজোতেই টের পাবো। আচ্ছা ভাইয়া, আমরা যদি আবার কানাগলিতে ফেরত যাই, অনেক অ্যাক্টরস আছে আপনার সাথে, তো কার সাথে কাজ করতে আপনি সব থেকে স্বাচ্ছন্দ্য বোধ করেছেন, বা শুটিং এর ভিতরে কার সাথে অনেক বেশি খুনসুটি হয়েছে, কাকে অনেক বেশি গালি দিয়েছেন, কে অনেক বেশি লেট করেছে? ইন্ডি সিরিজগুলোতে হয়ই আসলে এমনভাবে প্ল্যান যে আমরা সব থেকে কাছের মানুষগুলো যারা সহযোগিতা করবে ঠিকঠাক মতো প্রজেক্টটা শেষ করার জন্য, ওভাবেই আসলে কাস্টিং প্ল্যানটা হয় ইন্ডি সিরিজ বা ইন্ডি কাজগুলোতে। সো ওভাবেই কানাগলিও প্ল্যান হয়েছিল যে একদম আমরা কাছের মানুষজন যারা খুব মানে হেল্পফুল থাকবে পুরো প্রজেক্টে, এবং তাই ছিল। সবাই, আয়েশা বলবো, নওশা বাবু বলবো, তানভীর বলবো, আরও অনেকে যারা যারা অভিনয় করেছে। সো সবাই ওভাবেই ছিল যে মানে আমার যতটুকু ক্ষমতা আছে আমি সাপোর্ট দিয়ে কাজটা সব থেকে ভালো করি। সো ওই জায়গা থেকে সবার সাথেই সবাই কাছের মানুষ ছিল আর কি। তার মানে আপনি মানে কাউকে নিয়ে খারাপ কথা বলবেন না? কেউ তো একদিন হলেও লেট করেছে। ও না, এটা তো নর্মাল ঘটনা। ওটা তো আমরা কখনো খারাপ ঘটনাতে আনিই নি মাথায়। সো ইটস নরমাল। কানাগলি নামটা কেন হলো?
কানাগলি তো ভালো হয় ডিরেক্টরকে জিজ্ঞেস করলে, কানাগলি কেন ভালো হয়। কিন্তু আপনি অ্যাক্টর হিসেবে ডিরেক্টরকে জিজ্ঞাসা করেননি? হ্যাঁ করেছিলাম, মানে আমরা কানাগলিতে, আমরা ছোটবেলায় বলতাম না যে কানাগলিতে হারিয়ে যাওয়ার বিষয়, তো অনেক কিছু এটা গল্পের সাথে আসলে ওভাবে যোগসূত্র রেখেই ডিরেক্টর নাম রেখেছিলেন। আরো অনেক কিছু ছিল কানাগলি রাখার পেছনে। আচ্ছা, পৃথিবীতে কি সবাই খুনি? মানে খুনি বলতে আমি যদি কাউকে মানে খুন করা বলি, শুধু মানুষকেই খুন করা বলি, সেটাও খুনি হয়। ওই যে আমার একটা কাজেরই একটা ডায়লগ আছে যে আপনি যদি ইঁদুরকে মারেন হ্যাঁ, তাহলে আপনার জন্য রাইট, আবার ইঁদুরের জন্য কিন্তু চরম রং। সো আপনি কি সেক্ষেত্রে খুনি? ডিপেন্ডস অন দ্য পারসেপশন। হ্যাঁ সেটাই। তাহলে আমরা পৃথিবীতে আপনি তো সবাই মশাও খুনি। মেরেছেন। হ্যাঁ, তো মেরেছেন মানে আপনি তো খুনি। যাই হোক, তো খুনি সবাই খুনি, ভেতরে ভেতরে কেউ হয়তো এরকমটা ভাবে, সামনাসামনি না করতে পারলেও। ওকে। আমরা ভাইয়া একদম শেষ পর্যায়ে, কিন্তু আপনি কানাগলি নিয়ে দর্শকদের উদ্দেশ্যে কি বলতে চান? মানে দর্শকদের আমাকে নিয়ে কমপ্লেইন যে আমি ভালো ভালো কিছু কাজ এই লাস্ট 1 ইয়ারে হয়তো দিতে পারিনি। আমি বলবো ফ্যাকরা দিয়েছি, আমি বলবো কানাগলি দিয়েছি। আপনারা ফ্যাকরা দেখেন, আপনারা কানাগলি দেখেন, আপনাদের ভালো লাগবে। ভালো কাজ, অবশ্যই ভালো কাজ। এবং তখন আমার সম্পর্কে যে কমপ্লেইনটা সেইটা আর থাকবে না আশা করি, এবং সামনে আরও ভালো কাজ নিয়ে আসবো, সো আরও থাকবে না তখন এই কমপ্লেইন। প্লিজ সবাই কানাগলি দেখেন আর আমার জন্য দোয়া করবেন। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, আমাদের এখানে অতিথি হয়ে আসার জন্য। যমুনা টিভি এবং শোবিজ টুনাইটের পক্ষ থেকে আপনাকে অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ আপনাকেও, থ্যাংক ইউ সবাইকে এত সুন্দর প্রোগ্রামে আবারও আসার জন্য। আমি এর আগেও এসেছিলাম। থ্যাংক ইউ। আরও চাই আমরা আপনাকে। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আগামীকাল ফিরে আসবো অন্য কোনো অতিথির সাথে, অন্য কোনো এপিসোডে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন যমুনা টেলিভিশন। শুভরাত্রি।